হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। তো অনেক দিন পর কথা হচ্ছে, কিন্তু যেই বিষয়টা নিয়ে কথা হবে সেই বিষয়ে কথা বলতে একদমই ভালো লাগে না। কারণ যে কোনো ক্ষেত্রে কারো চাকরি চলে যাওয়া বা কারো কাজ চলে যাওয়া মোটেই ভালো ব্যাপার নয়। কিন্তু এটা হতেই থাকে, আর আমাদের হাতে এটা থাকে না। আর যেহেতু আমার কাজ হলো এইসব বিষয়ে কথা বলা, তো আমাকে তো কথা বলতেই হবে। আর তাছাড়া আজকে স্ম্যাকডাউনকে নিয়ে একটু কথা হবে, যেটা মোটেই আজকে ভালো ছিল না, কিন্তু কয়েকটা জিনিস ভালো ছিল, সেগুলো নিয়েই কথা বলবো। আর আরও ডাব্লিউডাব্লিউই নতুন কিছু অ্যানাউন্স করে দিয়েছে, একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের জায়গা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সেগুলো নিয়েও কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেট স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে সবার প্রথমে তাকে নিয়ে কথা বলা যাক, তোমাদের কয়েকজনের মতে যাকে নিয়ে কথা না বললে আমার ভিডিও হয়ই না। আর সে হলো আমাদের ওটিসি রোমান রিংস। ইয়েস, আমার ফেভারিট রোমান রিংস। আর রোমান রিংসকে নিয়ে তো আমি কথা বলবোই। তো যারা ভাবছো রোমান রিংস আবার কবে ডাব্লিউডাব্লিউতে ফিরবে, তাদের বলে রাখি, আপাতত রোমান রিংসকে টেলিভিশন থেকে অফ করে দেওয়া হয়েছে। আর রোমান রিংস এবার মানি ইন দ্য ব্যাংকের আশেপাশেই ফিরবে। মানে রোমান রিংসের যদি নেক্সট ম্যাচ দেখতে হয়, সেটা আমরা আশা করতে পারি মানি ইন দ্য ব্যাংকেই হবে। আর যেমন আমি তোমাদের বলেছিলাম যে ব্যাকল্যাশে হয়তো রোমান রিংস থাকবে না, তো ব্যাকল্যাশে রোমান রিংস সত্যিই থাকবে না। তো ব্যাকল্যাশে রোমান রিংসকে আশা করো না। রোমান রিংসকে দেখতে হলে মানি ইন দ্য ব্যাংক অবধি এখন ওয়েট করতে হবে। আর সম্ভবত মানি ইন দ্য ব্যাংকই সেই জায়গাটা হতে চলেছে যেখানে রোমান রিংসের সেই যে রিউমার ট্যাগ টিম ম্যাচটা আছে, মানে যেখানে রোমান রিংস আর সিএম পাঙ্ক একসাথে একটা টিম হিসেবে কাজ করে ম্যাচ লড়তে পারে, তো সেই জায়গাটা মানি ইন দ্য ব্যাংকই হতে চলেছে। তো আপাতত কিছুদিন ওয়েট করতে হবে তোমাদের। কিন্তু এই মুহূর্তে রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে না থাকলেও ডাব্লিউডাব্লিউ নৌকা ডুবি হবে না, কারণ এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ নৌকার হাল ধরতে জন সিনা ডাব্লিউডাব্লিউতে উপস্থিত আছে। হ্যাঁ, লাস্ট এক বছরের জন্য হলেও এই মুহূর্তে উপস্থিত তো আছে। তো নেক্সট উইকে যেমন জন সিনার রিটার্ন হবে স্ম্যাকডাউনে, ঠিক তেমনই জন সিনাকে আজকে ডাকতে, মানে কল আউট করতে র্যান্ডি অর্টন স্ম্যাকডাউনে উপস্থিত ছিল। তো র্যান্ডি অর্টন বেসিক্যালি জন সিনাকে নিয়েই কথা বলে যে জন সিনা হয়তো সবার উপর একটা অভিযোগ আনছে যে কেউ তাকে রেসপেক্ট করেনি, কিন্তু অ্যাকচুয়ালি জন সিনাকে সবাই রেসপেক্ট করেছিল। আর জন সিনা নিজের যে এম্পায়ারটাকে বিল্ড করেছিল, আর বাচ্চারা যে কারণে জন সিনাকে পছন্দ করতো, সেটা হলো জন সিনার প্রেজেন্টেশন। জন সিনা নিজেকে যেভাবে প্রেজেন্ট করতো, তার রিস্ট ব্যান্ডে, তার হাতের ব্যান্ডে, তার জর্জে, তার জামায়, তার টুপিতে, সব জায়গায় হাসল, লয়্যালটি, রেসপেক্ট, নেভার গিভ আপ এইসব লেখা থাকতো, যেগুলো বাচ্চাদের মোটিভেট করতো। আর জন সিনা আগের সপ্তাহে যে অভিযোগটা এনেছিল যে জন সিনার এখনও কোনো ছেলেমেয়ে হয়নি, তার কারণ হচ্ছে জন সিনা এতদিন আমাদের ছেলেমেয়েকে মানুষ করতে ব্যস্ত ছিল, তো সেটাও পুরোপুরি ফালতু কথা, সেসব কিছুই না। জন সিনা এগুলো জাস্ট নিজেকে স্যাটিসফাই করার জন্য বলছে, নিজের পয়েন্টকে প্রুভ করার জন্য বলছে। আর জন সিনা এই যে এতদিন ধরে বলে যাচ্ছে যে হাসল, লয়্যালটি, রেসপেক্ট, সেখান থেকে হাসল তো র্যান্ডি অর্টন দেখতে পাচ্ছে, কারণ জন সিনা সত্যি ডাব্লিউডাব্লিউর জন্য ঘাম তো ঝরায়, কিন্তু লয়্যালটি আর রেসপেক্ট র্যান্ডি অর্টন কোথাও দেখতে পাচ্ছে না জন সিনার তরফ থেকে। আর জন সিনা এই যে নিজেকে লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন বলছে, তো এই হিসেবেও জন সিনাকে র্যান্ডি অর্টন দেখতে পাচ্ছে না। জন সিনাকে র্যান্ডি অর্টন একটা হিসেবেই দেখতে পাচ্ছে, মানে একভাবেই দেখতে পাচ্ছে, সেটা হলো একটা লেজেন্ড, যাকে কিনা র্যান্ডি অর্টন নেক্সট টার্গেট করতে চলেছে, কারণ র্যান্ডি অর্টন হলো দ্য লেজেন্ড কিলার। আর র্যান্ডি অর্টন তার কথা শেষ করে তিনটে লাইন দিয়ে, মানে একটা কথা দিই, যেটা হলো যে যখন ব্যাকল্যাশে জন সিনা র্যান্ডি অর্টন লাস্ট টাইমের জন্য মুখোমুখি আসবে, তখন র্যান্ডি অর্টন তার থেকে সেই চ্যাম্পিয়নশিপটা নিতে চলেছে, যখন র্যান্ডি অর্টন দিয়ে দেবে মোস্ট ডিস্ট্রাকটিভ 3 লেটার্স আর কে, আর তারপর পুরো অডিয়েন্স তার সাথে বলে ও। মানে আর তার সাথে এটাও বলে যে জন সিনার মাথাকেও সে ধর থেকে আলাদা করতে চলেছে, যখন জন সিনাকে সে দিয়ে দেবে একটা পয়েন্ট কিক। মানে র্যান্ডি অর্টন পুরোপুরি তার ডিস্ট্রাকটিভ ফর্মে চলে এসেছে। আর র্যান্ডি অর্টনের প্রোমোতেই আজকে বোঝা যাচ্ছিলো যে র্যান্ডি অর্টন কতটা রেগে আছে, আর র্যান্ডি অর্টন কতটা হাংরি ওই চ্যাম্পিয়নশিপটার জন্য। তো জন সিনার জন্য কাজ মোটেই সহজ হবে না, কিন্তু তবু চান্স কি আছে র্যান্ডি অর্টনের ম্যাচ জেতার, সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে যখন ব্যাকল্যাশের প্রেডিকশন করবো। কিন্তু আপাতত র্যান্ডি অর্টনের এই প্রোমোটা যদি কেউ শোনে, তাহলে সে র্যান্ডি অর্টনকে সাপোর্ট করতে বাধ্য হয়ে ম্যাচে, কারণ র্যান্ডি অর্টনের চোখে মুখে সেই খিদেটা দেখা যাচ্ছে যে র্যান্ডি অর্টনের চাই এই চ্যাম্পিয়নশিপটা, র্যান্ডি অর্টন হতে চায় 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু যাদের খিদে এই মুহূর্তে আরও বেড়ে গেছে বা হয়তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তারা হলো সেই সব সুপারস্টার যাদেরকে ডাব্লিউডাব্লিউ আবার বের করে দিয়েছে কোম্পানি থেকে। তো গতকাল একটা রিপোর্ট এসেছিল যে ডাব্লিউডাব্লিউ আবার রিলিজ শুরু করে দিয়েছে, মানে রিলিজ করা শুরু করে দিয়েছে বিভিন্ন এমপ্লয়িকে, মানে ব্যাকস্টেজের বিভিন্ন এমপ্লয়িকে, যারা কিনা ডাব্লিউডাব্লিউর প্রোডাকশনের সাথে জড়িত, ক্যামেরাম্যান হতে পারে বা আরও ডাব্লিউডাব্লিউর বিভিন্ন কাজকর্মে যারা আর কি নিযুক্ত আছে, তাদেরকে রিলিজ করা শুরু করে দিয়েছিল। আর এদের রিলিজ হওয়ার পরই ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদেরও রিলিজ শুরু হয়ে যায়। তো কালকেই অনেক অনুমান করে নিয়েছিল যে তার মানে এরপর নেক্সট কিছু ডাব্লিউডাব্লিউ সুপারস্টারও রিলিজ হতে চলেছে।
আর তারপর সেই অনুমানটাই সত্য প্রমাণিত হয়, কারণ ডাব্লিউডাব্লিউই বাঞ্চ অফ সুপারস্টারকে তারপর ধরে রিলিজ করে দিয়েছে কোম্পানি থেকে। তার মধ্যে 2-3টে নাম তো খুবই শকিং ছিল, যেটা প্রত্যেকবারই হয়। তো এখন যেমন তোমরা স্ক্রিনের লিস্টটা দেখতে পাচ্ছ, ডাব্লিউডাব্লিউ কাটানা চান্স আর কেডেন কার্টার যে ট্যাগ টিমটা কিছুদিন আগে মেন রোস্টারেও এসেছিল, তাদেরকে রিলিজ করে দিয়েছে। এবার এই ট্যাগ টিমটাকে আমার এমনিও কোনো দিন পছন্দ ছিল না, আর এদের মধ্যে কোনো ক্যারেক্টারও ছিল না, কিন্তু তবু রিলিজ হয়ে যাওয়া তো সত্যি বাজে ব্যাপার। কিন্তু হ্যাঁ, এদেরকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে, মানা যায় কেন করেছে। নেক্সট নাম হলো ডাকোটা কাই। এবার দেখো, ডাকোটা কাইয়ের মধ্যে তো অনেক পোটেনশিয়াল ছিল, কিন্তু তবু ডাকোটা কাই এত ইনজিওর্ড হয়েছে যে ডাব্লিউডাব্লিউ মেবি তার উপর থেকে হোপ ছেড়েই দিয়েছে। তো ডাকোটা কাইকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। নেক্সট নাম হলো শায়না বেসলার। তো শায়না বেসলারকে অনেকদিন ধরে টেলিভিশনে দেখা যাচ্ছিল না। প্রথম দিকে দেখে মনে হয়েছিল শায়না বেসলারের মধ্যে ডাব্লিউডাব্লিউ অনেক পোটেনশিয়াল দেখতে পাচ্ছে, কিন্তু তারপর থেকে শায়না বেসলারের স্টক শুধু পড়তেই থেকেছে, আর এখন পুরো তলানিতে গিয়ে ঠেকেছিল। আর শায়না বেসলারকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে। তাছাড়া আরও কিছু এনএক্সটির নাম, যেমন গিগি ডোলেন, এডি ট্রুফ, রিলে অসবোর্ন, জাকারা জ্যাকসন, গ্যালাস, যে গ্যালাসের সাথে কিনা রক ট্রেনিং করেছিল আগের বছর, যখন রক আর রোমান রিংস ট্যাগ টিম ম্যাচটা হওয়ার কথা ছিল, তখন এই গ্যালাস রককে ইনরিংয়ের জন্য ট্রেন করছিল। এরকম কিছু নাম আছে যারা কিনা রিলিজ হয়ে গেছে। কিন্তু এনএক্সটি থেকে যে সব থেকে বড় নাম যেটা রিলিজ হয়েছে সেটা হলো কোরা জেড। আর কোরা জেডের রিলিজ সত্যি খুব শকিং, কারণ কোরা জেড আর রক্সেন পেরেস এদেরকে বলা হতো ডাব্লিউডাব্লিউইর ফিমেল ডিভিশনের নেক্সট ফেজ। মানে একসময় যেমন শার্লেট ফ্লেয়ার, বেকি লিঞ্চ, বেলি, সাশা ব্যাংকস এরা বেরিয়েছিল এনএক্সটি থেকে, তেমন এই রক্সেন পেরেস, কোরা জেড, টিফিনি স্ট্র্যাটন এদেরকে বলা হতো মানে ফিমেল সুপারস্টারদের নেক্সট জেনারেশন। তার মধ্যে টিফিনি স্ট্র্যাটন তো নিজের নাম বানিয়ে নিয়েছে, আর রক্সেন পেরেসও এখন ধীরে ধীরে মেন রোস্টারে নিজের নাম বানিয়ে নিচ্ছে। কিন্তু কোরা জেডের সাথেও সেই সেম প্রবলেম যেটা কিনা ডাকোটা কাইয়ের সাথে আছে, যেটা হলো ইনজুরি। তো কোরা জেডও খুব মানে রেগুলার বেসিসে ইনজিওর্ড হতে থাকে। তো সেই কারণে মেবি ডাব্লিউডাব্লিউ তার উপর থেকে হোপ ছেড়ে দিয়েছে, আর কোরা জেডকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে, যার মধ্যে ডাব্লিউডাব্লিউ অনেক 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 বেশি পোটেনশিয়াল দেখেছিল যে সে কিনা ফিউচারে একটা বড় ট্যালেন্ট হতে পারে। কিন্তু ফিউচারে বড় ট্যালেন্ট হওয়ার আগেই তাকে এনএক্সটি থেকে রিলিজ করে দেওয়া হলো, যেটা খুবই আনফর্চুনেট। তো কোরা জেডকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে, আর এরপর দেখা যাক কোরা জেডের কেরিয়ার কোন দিকে যায়। কিন্তু সব থেকে বড় নাম যেটা আবার শক করেছে সবাইকে, সেটা হলো আমাদের ব্রন স্ট্রোম্যান। তো ব্রন স্ট্রোম্যান তো এর আগেও রিলিজ হয়েছিল 2020 সালে, 20 বা 21 সামথিং রিলিজ হয়েছিল মানে ব্রন স্ট্রোম্যান। তো তখনও সবাই আমরা শক হয়েছিলাম, আর এখনও এটা খুব শকিং যে ব্রন স্ট্রোম্যানের সাথে অ্যাকচুয়ালি কী করতে হবে ডাব্লিউডাব্লিউ হয়তো বুঝতেই পারছে না। আর ব্রন স্ট্রোম্যান এত লম্বা, এত শক্তিশালী, এত হাট্টাগাট্টা হওয়া সত্ত্বেও মেন রোস্টারে ব্রন স্ট্রোম্যানেরা সেই জায়গাটা নেই যেটা একসময় ছিল। একসময় ব্রন স্ট্রোম্যান কী না করেছে, গাড়ি উল্টেছে, অ্যাম্বুলেন্স উল্টেছে, রোমান রিংসকে মেরে ভূত বানিয়েছে, মানে কত বড় বড় লেজেন্ডারি ফিউড দিয়েছে। ব্রক লেসনারের সাথে একটা ম্যাচে কম্পিট করেছে, রাসেলমেনিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছে। কিন্তু এত কিছু হওয়ার পরেও ব্রন স্ট্রোম্যান যেন কোথাও একটা মেন রোস্টারে নিজের জায়গাটাকে পাকাপুক্ত করতে পারেনি। আর ব্রন স্ট্রোম্যান মানে যাকে বলে খুব সফট টার্গেট হয়ে গেছে এখন, যে কাউকে রিলিজ করতে না পারলে ব্রন স্ট্রোম্যানকে ধরে রিলিজ করে দাও। আর এখন এমনিও ট্রিপল এইচ জায়েন্টেরও তো পছন্দ করে না। ভিন্স মিকম্যানের সময় ব্যাপারটা আলাদা ছিল, ভিন্স মিকম্যান ব্রন স্ট্রোম্যানকে আলাদা চোখে দেখতো, কিন্তু ট্রিপল এইচ হয়তো ব্রন স্ট্রোম্যানকে সেই চোখে দেখে না, বা কীভাবে ইউজ করতে হবে সেটাই বুঝতে পারে না। সেম জিনিস আমরা ওমোসের সাথেও দেখছি। এখন ওমোসের নাম এখানে আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ওমোসও ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যেতে পারে এরকমই চলতে থাকলে। তো যাই হোক না কেন, ওমোসের কথা পরে হবে, কিন্তু আপাতত ব্রন স্ট্রোম্যানকে ডাব্লিউডাব্লিউ আবার বের করে দিয়েছে। এবার দেখা যাক ব্রন স্ট্রোম্যান এখান থেকে নিজের কেরিয়ারে কী করতে পারে। আর বলে না মানুষের কিছু কর্মা থাকে, তো ব্রন স্ট্রোম্যানও নিজের পার্সোনাল লাইফে কিছু এমন কাজকর্ম করে যেগুলো আমারও সত্যি ভালো লাগে না। যেমন ব্রন স্ট্রোম্যান প্রচুর পশু শিকার করে, যেটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। তো হয়তো এটা তার কর্মা, কিন্তু যাই হোক না কেন ব্যাপারটা খুবই আনফর্চুনেট। আর ব্রন স্ট্রোম্যান আবার ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছে। আর সত্যি ট্রিপল এইচকে একটু তো শিখতে হবে যে কীভাবে জায়েন্টদেরকে বুক করতে হয় বা ইউজ করতে হয়। এবার আমি ট্রিপল এইচের কথা কেন বলছি, দেখো পুরোপুরি এখানে ট্রিপল এইচের দোষ দেওয়া যাবে না, কারণ এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ টিকেওর আন্ডারেও আছে, আর টিকেও অনেক ডিসিশন নেই এইসব ব্যাপারে। কিন্তু হ্যাঁ, যেটা খবর বেরিয়ে আসছে সেটা হলো ট্রিপল এইচের হাতে একটা পাওয়ার ছিল, যে ট্রিপল এইচ যদি চাইতো এদের মধ্যে কিছু জনের নাম আটকে দিতে পারতো, মানে ট্রিপল এইচ চাইলে তারা হয়তো রিলিজ হতো না, কিন্তু ট্রিপল এইচ সেটা করেনি। আর ট্রিপল এইচ সবাইকেই বেরিয়ে যেতে দিয়েছে। আর এরকমও জানা যাচ্ছে যারা রিলিজ হয়েছে তাদেরকে ট্রিপল এইচ খুব একটা পছন্দ করতেও না। এবার এই খবরটাই পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না এই কারণে, কারণ এর মধ্যে কোরা জেডের নাম আছে, এর মধ্যে ডাকোটা কায়ের নাম আছে, তো এরকম কিছু নাম যারা কিনা ট্রিপল এইচেরও ফেভারিট, তো তারাও রিলিজ হয়েছে, তাই এই খবরটাকে পুরোপুরি বিশ্বাস করা তো যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, খবর এটাই যে ট্রিপল এইচ চাইলে এদের রিলিজ আটকাতে পারতো, কিন্তু ট্রিপল এইচ আটকায়নি। আর এই সকল সুপারস্টার ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হয়ে গেছে। এবার এদের হাতে দুটোই অপশন আছে, এক
রিলিজ হয়ে নিজের কেরিয়ারকে পুরোপুরি শেষ করে দেওয়া, আর না হলে অন্য কোথাও গিয়ে নিজের কেরিয়ারকে নিজের মতো করে গড়ে তোলা, যাতে ফিউচারে আবার ডাব্লিউডাব্লিউ এদের নিয়ে আসতে বাধ্য হয় নিজের কোম্পানিতে। তো ব্যাপারটা আনফর্চুনেট, কিন্তু কি আর করা যাবে, ইট ইজ হোয়াট ইট ইজ। এছাড়া আজকে আমরা স্ম্যাকডাউনে এলএ নাইটের একটা প্রোমো দেখেছিলাম, যেটাতে স্ম্যাকডাউন বেসিক্যালি শুরু হয়েছিল। সেখানে এলএ নাইট বলছিল যে এলএ নাইটের অ্যাকচুয়ালি ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করার কথা ছিল আজকে, আর আগের সপ্তাহে হয়তো সে ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে নাম্বার 1 কন্টেন্ডারও হয়ে যেত, আর সেই চ্যাম্পিয়নশিপটাকে আবার নিজের কাছে আনতো, যে এই চ্যাম্পিয়নশিপটা সে রাসেলমেনিয়ায় হেরে গেছে। কিন্তু সেটা হয়নি, তার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা কারণ হচ্ছে সোলো সিকোয়া, যে কিনা এই ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করেছিল। আর সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে ড্যামিয়ান প্রিস্ট। কারণ ড্যামিয়ান প্রিস্টের সাথে তার এমনি কোনো শত্রুতা নেই, কিন্তু যেহেতু ড্যামিয়ান প্রিস্ট তার ম্যাচে ইন্টারফেয়ার করেছিল, তো সেই কারণেই ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে গেছিলো, আর তাকে ম্যাচটা হারাতে হয়েছিল। তো এইসব কথা বলতে বলতে সেখানে ড্যামিয়ান প্রিস্ট চলে আসে, আর ড্যামিয়ান প্রিস্টটা বলে যে হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস, আমার আর তোর মধ্যে কোনো শত্রুতা নেই, আর আমি এটাও তোকে ক্লিয়ার করে রাখি, আমি এখানে এসেছিলাম শুধুমাত্র ড্রু ম্যাকেন্টায়ারের জন্য। তখন এলএ নাইট বলে যে হ্যাঁ, তুই হয়তো ড্রু ম্যাকেন্টায়ারের জন্য এসেছিলি, কিন্তু তুই খুব খারাপ সময় এসেছিলি, কারণ তুই যেই সময়টা এসেছিলি তোর আসার কারণে আমাকে ম্যাচটা হেরে যেতে হয়েছিল। তখন ড্যামিয়ান প্রিস্টও বলে যে কিন্তু আমি যেভাবে দেখতে পাচ্ছি, যে আমি যদি না আসতাম তাহলে প্রথমে তো সোলো সিকোয়া তোকে একটা স্পাইক মেরেছিল, আর তারপর ড্রু ম্যাকেন্টায়ার রেডি হচ্ছিল তোকে 1 2 3 একটা ক্লেমোর মারার জন্য, আর যখন ড্রু ম্যাকেন্টায়ার তোকে ক্লেমোর মারতো তুই এমনিও পিন হয়ে হেরে যেতিস, তো আমি তোকে সেই সেখান থেকে বাঁচিয়েছি আর কি। তখন এলএ নাইট বলে যে দেখ, তোর সাথে আমার তুলনা করিস না, তুই ক্লেমোরকে হেরে গেছিস বলে একদমই এটা না যে আমিও ক্লেমোরকে হেরে যাব। আমি হয়তো ক্লেমোরকে বিএফটিতে বদলে দিতে পারতাম, আর আমি হয়তো ম্যাচটা জিতে যেতাম, তাই তুই তোর ফেলিয়ারগুলোকে আমার সাথে তো কোনোভাবে কোঅপারেট করিসই না। তখন এইভাবে তাদের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে। তো লাস্টে তারা একটা কনক্লুশনে আসে যে ঠিক আছে, যখন দুজনের সাথে এখন প্রবলেম হয়েই গেছে, যেটা আগে ছিল না, তো একটা ম্যাচ করেই নেওয়া যাক। তখন বলে ঠিক আছে, রেফারিকে ডাকো, একটা ম্যাচ করেই নি। তো আলটিমেটলি আমরা দেখতে পাই সেখানে একটা রেফারি আসে, আর তাদের মধ্যে ম্যাচও শুরু হয়ে যায়, কিন্তু এই ম্যাচেরও কোনো ক্লিন রেজাল্ট আসে না, কারণ এই ম্যাচের মাঝখানেও আমরা দেখতে পাই ইন্টারফিয়ারেন্স হয়, আর সোলো সিকোয়ার ইন্টারফিয়ারেন্স হয়, তারপর আমাদের জেকব ফাটুর ইন্টারফিয়ারেন্স হয়, আর তারপর আমরা ব্যাক স্টেজে দেখি যে নিক অল্ডিসকে সোলো সিকোয়া বলছে যে এখন জেকব ফাটু চ্যাম্পিয়ন আছে, আর জেকব ফাটু এইভাবে এত কিছু সইতে পারবে না, এইগুলো ঠিক হচ্ছে না জেকব ফাটুর সাথে। তো ঠিক আছে, জেকব ফাটু যখন এখন চ্যাম্পিয়ন, তখন জেকব ফাটু তো একটা ম্যাচ চায়, তো জেকব ফাটু ব্যাকল্যাশে একটা ম্যাচ পাবে এগেনস্ট ড্যামিয়ান প্রিস্ট অ্যান্ড এলএ নাইট, আর এটা হতে চলেছে একটা ট্রিপল থ্রেট ম্যাচ। তখন আমাদের সোলো সিকোয়া বাবা জীবন বলে যে কেন ট্রিপল থ্রেট ম্যাচ কেন হবে, অ্যাকচুয়ালি তো আগের সপ্তাহে ড্রু ম্যাকেন্টায়ার জিতেছিল দেখতে গেলে, তো ড্রু ম্যাকেন্টায়ারের চান্স পাওয়া উচিত, তো এটা একটা 1-on-1 ম্যাচ হওয়া উচিত। তখন নিকোলডিস বলে হ্যাঁ বাবা জীবন, তুমি ঠিকই বলেছো, ড্রু ম্যাকেন্টায়ার জিতেছিল, আর ড্রু ম্যাকেন্টায়ারেরই চান্স পাওয়া উচিত, কারণ সেই এখন নাম্বার 1 কন্টেন্ডার। ঠিক আছে, ট্রিপল থ্রেটকে ভুলে যাও, এটা একটা ফেটাল 4-way ম্যাচ হবে, ড্রু ম্যাকেন্টায়ারকেও এখানে অ্যাড করে দেওয়া হলো। এইভাবে ব্যাকল্যাশের জন্য জেকব ফাটু ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস ড্যামিয়ান প্রিস্ট ভার্সেস এলএ নাইটের মধ্যে একটা ফেটাল 4-way ম্যাচ ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ কনফার্ম হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছিল যে এই সব কিছু হয়েছে সোলো সিকোয়ার জন্য, আর জেকব ফাটুর মধ্যেও সেটা দেখা যাচ্ছিল যে সোলো সিকোয়ার উপর সে খুব একটা হ্যাপি হয়নি, কিন্তু এটা জেকব ফাটু কোনো চ্যালেঞ্জের জন্য ভয় পায় না। আজকেও যেমন রিংয়ে এসে সবাইকে বরবাদ করেছে, তেমন ব্যাকল্যাশের জন্য সে পুরোপুরি রেডি। তো লাস্টে বলে আমাদের সোলো সিকোয়ার নিকোলডিসকে যে তুমি কিন্তু জেকব ফাটুকে স্ক্রু করছো। তখন নিকোলডিস বলে যে আমি না, তুই জেকব ফাটুকে স্ক্রু করছিস, সেই বলে নিকোলডিস বেরিয়ে যায়। আর এটা দেখে সত্যি মনে হচ্ছে যে আলটিমেটলি এটা যেখানে লিড করবে সেটা সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটুই হতে চলেছে। ও ভালো কথা, আমাদের সামার স্ল্যামের পোস্টারও চলে এসেছে, যেই সামার স্ল্যামের পোস্টারে আমরা রিয়া রিপ্লিকে দেখতে পাচ্ছি, টিফনি স্ট্র্যাটনকে দেখতে পাচ্ছি, বিয়াঙ্কা ব্লেয়ারকে দেখতে পাচ্ছি, তার সামনে জন সিনাকে দেখতে পাচ্ছি, আর তাছাড়া যে 3জন বড় নামকে আমরা দেখতে পাচ্ছি তারা হলো আমাদের সিএম পাঙ্ক, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাড্রেনালিন ইন মাই সোল, দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, আর আমাদের ওটিসি, এখন কি আর ওটিসি বলা যাবে? মেবি বলা যাবে, ওটিসি তো বলা যেতেই পারে, আমাদের ওটিসি, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, আমার মতে রোমান রেংস। তো এরা আপাতত সামার স্ল্যামের পোস্টারে ফিচার্ড হয়েছে, আর সামার স্ল্যামও এবার 2 রাতের হতে চলেছে, যেমন তোমরা সবাই জানো, আমি তোমাদের বলেছিলাম। তো সামার স্ল্যাম হতে চলেছে 2 আগস্ট আর 3 আগস্ট, আমাদের ভারতীয় সময় অনুযায়ী এটা হতে চলেছে 3 আগস্ট আর 4 আগস্টে। তো সামার স্ল্যামও একটা রাসেলমেনিয়ার মতোই ফিল দিতে চলেছে এই বছর আমাদের। আর দেখা যাক, এটা তো জাস্ট প্রাথমিক পোস্টার, এরপরে আরও যখন পোস্টার বেরোবে সেখানে আরও কোনো সুপারস্টার ফিচার হয় নাকি, বিশেষ করে সেই সময় সেথ রলিন্সের ক্যারেক্টার কেমন চলে, আর সেথ রলিন্স এই পোস্টারে কোনোভাবে ফিচার হতে পারে নাকি ফিউচারে, সেটা একটা দেখার বিষয় হবে।
আর পোস্টারের কথা যখন হচ্ছে তখন তোমাদের এটাও জানিয়ে রাখি, একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেটাকে সৌদি আরেবিয়া থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি কথা বলছি ক্রাউন জুয়েলের। তো এতদিন যতবার ক্রাউন জুয়েল হয়েছে প্রত্যেকবারই ইভেন্টটা সৌদি আরেবিয়া থেকে হয়েছে, মানে সৌদি আরব থেকে হয়েছে। কিন্তু এইবারের ক্রাউন জুয়েল যেটা হতে চলেছে 11ই অক্টোবর, মানে তো সেই 11ই অক্টোবর ক্রাউন জুয়েল হতে চলেছে অস্ট্রেলিয়ার পার্থ থেকে। আর শুধুমাত্র ক্রাউন জুয়েল না, অস্ট্রেলিয়ায় ডাব্লিউডাব্লিউ একটা স্ম্যাকডাউনের এপিসোড যেটা 10ই অক্টোবর হতে চলেছে, আর একটা রয়ের এপিসোড যেটা 13ই অক্টোবর হতে চলেছে, সেটাও করাতে চলেছে। মানে অস্ট্রেলিয়া ডাব্লিউডাব্লিউ যেতে চলেছে অক্টোবর মাসে। আর ক্রাউন জুয়েলের লোগো একটু পাল্টে গেছে। এতদিন যেমন আমরা সবুজ লোগো দেখেছিলাম ক্রাউন জুয়েলের, সেটাকে এবার নীল রঙের করা হয়েছে। তো ক্রাউন জুয়েলকে 1 বছরের জন্য সৌদি আরব থেকে তুলে অস্ট্রেলিয়ায় ফেলে দেওয়া হয়েছে। আর সবার শেষে একটু স্ম্যাকডাউনের কথা বলেই ভিডিওটাকে শেষ করা যাক। তো আজকে আমরা দেখেছিলাম যে আমাদের নায়া জ্যাক্স এসেছিল। নায়া জ্যাক্স এসে বলছিল যখন টিফিনি স্ট্র্যাটন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে ব্যস্ত ছিল, তখন নায়া জ্যাক্স বাড়ি বসে বিশ্রাম করছিল, তার এনার্জিকে রিস্টোর করছিল যাতে পরবর্তীকালে সে ডাব্লিউডাব্লিউতে এসে সেটা নিতে পারে যেটা কিনা তারই ছিল, মানে ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়নশিপ। তো তখন আমরা দেখতে পাই সেখানে টিফিনি স্ট্র্যাটন চলে আসে। আর টিফিনি স্ট্র্যাটন এসে বলে যে দেখ নায়া, আমি এখন আর সেই আগের টিফিনি নেই যে কিনা তোর কথায় উঠবো আর বসবো। এখন আমি হলাম ওমেন্স চ্যাম্পিয়ন, আর আমার সবথেকে ভালো মোমেন্ট কেরিয়ারে সেটাই ছিল যখন আমি তোর উপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছিলাম। তাছাড়া আমি রাসেলমিনিয়ায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম শার্লেট ফ্লেয়ারকেও হারিয়ে দিয়েছি। তো আমি আর সেই আগের টিফিনি নেই যাকে কিনা তুই তোর কথায় ওঠাবি আর বসাবি। তো নায়া জ্যাক্স তারপর বলে যে আমি আবার তোকে হারাতে চলেছি আর আমি হতে চলেছি ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন। তো আমরা দেখতে পাই সেখানে তারপর নায়োমি ইন্টারফেয়ার করে। নায়োমি বলে যে এখন তো তোরা খুব ঝগড়া করছিস, কিন্তু আমি যতবার টিফিনি স্ট্র্যাটনকে হারাতে চেয়েছি বা নায়া জ্যাক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চেয়েছি, ততবারই টিফিনি আমাকে বাধা দিয়েছে। আর তোদের দুজনের জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে, আর এখন আমি পরিবর্তন হয়ে গেছি, তোরা কেউ পরিবর্তন হোসনি, আমি এখন পরিবর্তন হয়ে গেছি, আর আমার এখন চ্যাম্পিয়নশিপটা চাই। তো তারপর আমরা দেখতে পাই সেখানে জেট কার্গিলও চলে আসে, তাদের মধ্যে একটা ব্রল শুরু হয়ে যায়। এই ব্রলটার আলটিমেট একটা ম্যাচে গিয়ে শেষ হয়, যেটা কিনা আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট ছিল। আর এর থেকেই বোঝা যাচ্ছে আজকে স্ম্যাকডাউন কতটা ফালতু ছিল। তো স্ম্যাকডাউনের মেন ইভেন্ট ছিল একটা ট্যাগ টিম ম্যাচ ওমেন্সদের, যেখানে একদিকে ছিল টিফিনি স্ট্র্যাটন আর জেট কার্গিল, আর একদিকে ছিল নায়া জ্যাক্স আর নায়োমি। এবার নায়া জ্যাক্স আর নায়োমির মধ্যে তো কোনো রকমই বনেনি। লাস্টে আমরা এটাও দেখেছিলাম যে দুজনকে আর কি ধাক্কা মেরে রিং থেকে ফেলতে চাইছিল, আর নায়া জ্যাক্স তো লাস্টে লাথি মেরে নায়োমিকে রিং থেকেই বের করে দেয়। কিন্তু সেই সবের সুযোগ নিয়ে আমরা দেখতে পাই জেট কার্গিল আর টিফিনি স্ট্র্যাটন ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচটা জিতে যাওয়ার পর তারা চ্যাম্পিয়নশিপ নিয়ে টানাটানি করতে থাকে, মানে এ বলে যে আমাকে দে আর ও বলে আমায় দে। কিন্তু এসব করতে করতে পেছন থেকে নায়োমি এসে অ্যাটাক করে দেয়। নায়োমি বলে তোদের কাউকে নিতে হবে না, দে আমাকেই দে, বলে সে চ্যাম্পিয়নশিপ রেস করতে থাকে। আর এইভাবে আজকে স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়ে যায়। তো দেখে মনে হচ্ছে আরেকটা ফেটাল 4-ওয়ে ম্যাচের দিকে আমরা অগ্রসর হচ্ছি, যেটাও মেবি ব্যাকল্যাশে হতে পারে, যেটা হতে পারে টিফিনি স্ট্র্যাটন, জেট কার্গিল, নায়া জ্যাক্স আর নায়োমির মধ্যে। তো এইভাবে আজকে স্ম্যাকডাউন শেষ হয়েছিল। সেই জন্যই বললাম আজকে স্ম্যাকডাউন মোটেই ভালো ছিল না। মাঝখানে আমরা অ্যালিস্টার ব্ল্যাক আর মিজের ম্যাচ দেখেছিলাম, যেখানে খুব ইজিলি অ্যালিস্টার ব্ল্যাক মিজকে হারিয়ে দিয়েছিল। তো সেই ম্যাচটাকে নিয়েও বেশি কথা বলার কিছু নেই। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি থাকবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।